দেখতে দেখতে নিমেষেই চোখের পলকে 3 মাস চলে গেছে। এখন আমাদের বাসায় চলে যাওয়ার সময় চলে এসেছে। সেই দিনটা আজকেই। তো আমি আজকের এই ব্লগ ভিডিওতে দেখাবো যে আমি কিভাবে গিয়েছিলাম, দেন হচ্ছে বিমানে কি কি খাবার দেয়, বাচ্চাকে নিয়ে আমার কি ধরনের প্রবলেমে পড়তে হয়েছে, এ টু জেড সবকিছু দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমরা দেশে চলে যাচ্ছি। আর দেখেন বাংলাদেশ এয়ারলাইন্স থেকে কত বড় একটা লম্বা লাইন। এটা ছেলেদের লাইন, এখানে দাঁড়িয়ে আছে ছেলেরা। আর মেয়েদের কোনো লাইন হয় না সম্ভবত, কারণ আমি এখানে কোনো মেয়েই দেখি নাই। সেজন্য আমিও ভিতরে ঢুকে গেছি একদম ডিরেক্টলি আমার হাজবেন্ডকে নিয়ে। আর আমার হাজবেন্ড আমাকে একদম লাস্ট পর্যন্ত এগিয়ে দিয়েছে। বাংলাদেশে যেরকম ভিতরে যেতে দেয় না, কিন্তু সৌদি আরবে দেখলাম যে ভিতরে যেতে দেয়, অনেকটা পর্যন্ত যেতে দেয়, কোনো প্রবলেম করে না। তো ভিতরে যে আমাদের মেইন কাজ হচ্ছে বোর্ডিং পাস করা, কিন্তু সেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, আর সেটাই আমাদেরকে খুঁজতে হবে এখন। আর আমাদের বিমানটা ছিল হচ্ছে গালফ এয়ারলাইন্স। এটা ছিল মূলত একটা লোকাল বিমান। গালফ এয়ারের একটা ট্রানজিট দেয়, সেটা হচ্ছে বাহরাইন, 2 ঘন্টার ট্রানজিট সেটা। তো আমাদের এটার পিছনে একটা কারণ আছে। আমরা কিন্তু প্রথমে বাংলাদেশ এয়ারলাইন্স থেকে টিকিট কেটেছিলাম, কিন্তু আমাদের একটা ভুলের কারণে, শুধুমাত্র একটু ভুলের কারণে আমাদের এই টিকিটটা ক্যান্সেল হয়ে যায়। এমন মুহূর্তে এসে টিকিটটা ক্যান্সেল হয়ে যায় যখন আমরা চাইলেও পারবো না টিকিট কাটতে। তো যাই হোক, এরপর আমরা এটাই বাছাই করে নিই। যদিও তখন আমার অনেক বেশি বিরক্ত লাগতেছিল যে আমি এইভাবে কিভাবে যাব, বাচ্চাকে নিয়ে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তো লাস্ট পর্যন্ত আমি যেরকম ভাবছিলাম ওই রকম হয় না। আসলে মানুষ যেটা ভাবে সেটা কখনোই হয় না। তো আমরা বোর্ডিং পাস করতে চলে এসেছি। এখানেও একটা প্রবলেম হয়ে গেছে, আর সেটা হচ্ছে আমাদেরকে জমজম পানি নিষেধ করে দিয়েছে। মানে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, জমজমের পানিটা, সেটাই নিতে পারি নাই। বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগছে। আগে নিতে দিত, আগে অ্যালাউ ছিল, কিন্তু এখন নাকি অ্যালাউ নাই। আমার হাজবেন্ডকে বলছি যে জিজ্ঞেস করো এখন নিতে দেয় না কেন। বলছে এমনিতেই নিতে দেয় না। কেন নিতে দেয় না এত কারণ বলে নাই। তো কি আর করার, তারা যেটা বলে সেটাকেই তো মেনে নিতে হবে। আর এই জমজমের পানিটা নিতে পারবো না। আমার হাজবেন্ড আমাদেরকে অনেকটা পর্যন্ত এগিয়ে দিয়েছে। বাবা মেয়ের শেষ মুহূর্ত এটাই ছিল। এখন আমি মেয়েকে নিয়ে চলে যাবো, কেননা এখন আমাদেরকে ইমিগ্রেশনে যেতে হবে। আর আমার মেয়ে ঘুম থেকে উঠতেছিলই না। তার বাবা অনেক চেষ্টা করতেছিল জাগানোর, কিন্তু না, সে ঘুমিয়েই আছে। তো কি আর করার, এখন মেয়েকে নিয়ে চলে যাব আমি। তো মেয়ের বাবাকে বিদায় জানিয়ে তারপর আমাদের ইমিগ্রেশন সহ যা কিছু আছে, মানে যাবতীয় সবকিছু কমপ্লিট করেছি। আর বাচ্চা কুলে সাথে আছে 2টা ব্যাগ। আর এগুলোর মধ্যে সব থেকে বেশি ঝামেলা হয় হচ্ছে যেখানে জুতা থেকে ধরে ঘড়ি, স্বর্ণের জিনিস, মানে সবকিছু, মানে গায়ে যা কিছু থাকে সবকিছু চেক দিয়ে, সেখানে এই প্রবলেমটা হয়। যাই হোক, এইগুলো সবকিছু কমপ্লিট করে আমি বসে আছি। যখন কিনা আমাদেরকে ডাক দিবে তখন চলে যাব। আর এখানে কোনো মহিলা ছিল না, বাঙালি কোনো মেয়ে ছিল না। বাঙালি কয়েকটা ভাইয়া পেয়েছি, কিন্তু কোনো মহিলা ছিল না। সবাই যারা মহিলা ছিল তারা ছিল হচ্ছে অন্য দেশে। আমরা সবাই বাংলাদেশ এয়ারলাইন্সে যায়, আর আমাদের একটু ভুলের কারণে যাওয়া হয় না। আর বাংলাদেশ এয়ারলাইন্স ওইটা একটু বেশি থাকে। তো আমার হাজবেন্ড ফোন দিয়ে কান্না করতেছিল মেয়ের জন্য তার অনেক কষ্ট হচ্ছিল, গাড়িতে বসেই কান্না করতেছিল। তো কি আর করার, কান্না করলে কি বা হবে। আমারও তো অনেক কষ্ট লাগতেছিল, তারপরেও কিছু করার ছিল না। সান্ত্বনা দেওয়া ছাড়া আমাদের কিছুই করার ছিল না। আমিও সান্ত্বনা দিচ্ছিলাম, সেও আমাকে সান্ত্বনা দিচ্ছিল। এরপর আমরা বিমানে উঠে গেলাম। আর বিমানে উঠার পরই আমি ভিডিও স্টার্ট করেছি, কেননা বাচ্চাকে সামলিয়ে 2টা ব্যাগ সামলিয়ে আমার বাহিরের ভিডিওর ক্লিপগুলো নেওয়া অনেক বেশি ঝামেলা মনে হচ্ছিল, যে কারণে নিতে পারি নাই। সিটটা পেয়ে তো আমি অনেক বেশি খুশি হয়ে গেছি, কারণ আমি উইন্ডোতে সিট পেয়েছি। মানে জানালার পাশে সিট পাওয়া যায়, পরিমাণ ভালো লাগতেছিল আমার, কারণ আমার কাছে জানালার পাশের সিট অনেক বেশি ভালো লাগে। সব দিক দিয়ে ভালো লাগলেও মনটা অনেক বেশি খারাপই ছিল, কেননা মেয়ের বাবা বাচ্চার জন্য কান্নাকাটি করতেছিল। আর এখন তো কথাও বলা সম্ভব না, কেননা আমরা বিমানে উঠে গেছি। কি আর করার, এগুলো ভাবতে ভাবতে আমাদের সময় কেটে যাচ্ছিল। মেয়েও প্লেনে উঠে ঘুমিয়ে গেছিল, আর আমি বসে বসে এগুলোই ভাবতেছিলাম। না জানি আমার হাজবেন্ড একা একা বাসায় কি করতেছে। আমার পাশের সিটটা একদমই খালি ছিল। এরপর যে ভাইয়াটা বসেছিল সেই ভাইয়াটা অনেক ভালো ছিল। অন্য দেশের হলেও আমাকে অনেক হেল্প করেছে। আমি ওনাকে কিছুই বলিনি, উনি নিজের ইচ্ছাতেই আমাকে হেল্প করে বেল্ট দিয়েছে আমাকে বাচ্চাকে লাগানোর জন্য। আমারটা তো লাগিয়ে ফেলছি, কিন্তু বাচ্চাটা কিভাবে লাগাবো সেটাই বুঝতে পারতেছিলাম না। আগের বারও বুঝতে পারিনি, লাগিয়ে দিয়েছিল বিমানবালা। এইবারও বিমানবালাই লাগিয়ে দিয়েছে আমাকে। প্রথমে তো লাগাই নাই, যখন নাকি চেক দিতে আসছে তখন লাগিয়ে দিছে। এভাবেই বসেছিলাম, বাচ্চা ঘুমিয়ে গেছে। আমি একা একা ভালো
লাগতেছিল না, যে কারণে খুঁটিনাটি করতেছিলাম আর ভাবতেছিলাম অনেক কিছু। আর আমাদের বিমান ছাড়েনি তখনও, তো এরপরই একটা বিমান এসে থামে আর ওইটা দিয়ে মানুষ যাচ্ছিল। আর আমি তখন ভাবতেছিলাম যে আমিও তো এরকম মুহূর্তে পার করে আসছি, যেদিন নাকি সৌদি আরবে প্রথম পা রেখেছিলাম সেদিন যে কি ভালো লাগতেছিল তা বলে বোঝানো যাবে না। আমাদের বিমানও ছেড়ে দিয়েছে, এখন আমরা চলে যাব হচ্ছে বাহরাইন। আমি কিন্তু বাহরাইন নাম কখনো শুনি নাই, দেখবো তো দূরের কথা, আজকে বাহরাইনের এয়ারপোর্ট দেখতে পারবো। এই তো বিমান একদম উপরে উঠে গেছে, মেঘের উপর দিয়ে যাচ্ছে এখন বিমান। এই তো আমার মেয়েটা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে অনেক ভালো কাজ করছে, না হলে আমাকে ডিস্টার্ব করতো অনেক। আমাদেরকে এখন নাস্তা দেওয়ার জন্য আসছে, নাস্তা দিয়েছে, একটা স্যান্ডউইচ দিয়েছে নাস্তা হিসাবে। আর যেহেতু বাসা থেকে অনেক সকালবেলা বের হয়েছে, যে কারণে হালকা খিদেও লেগে গেছিল আর গলা তো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছিল। তো যাই হোক, নাস্তা শেষ করে আমিও একটু ঘুমানোর ট্রাই করতেছিলাম, কেননা সারা রাত ঘুমাতে পারি নাই। 10 মিনিটের মতো চোখটা লেগে আসছে, তখনই সিট বেল্ট পরার জন্য আমাদেরকে ডাকতেছিল, কেননা বিমান এখনই ল্যান্ড করবে। এই তো বিমান নিচের দিকে নেমে যাচ্ছে আর একটু একটু করে বাহরাইনের শহরটাও দেখা যাচ্ছিল। বাহরাইন এসেও সেম ঝামেলায় পড়তে হয়েছে আমাদেরকে, সেটা হচ্ছে এ টু জেড সবকিছু চেক দেওয়া। তবে এখানে এতটাও প্রবলেম হয়নি, কেননা বাংলাদেশে এখন হেল্প পাই নাই, কিন্তু এখানে হেল্প পাইছি। এখানে বেবি কুলে ছিল, যে কারণে অনেক বেশি হেল্প করেছে। তো যাই হোক, এখন আমাদেরকে 2 ঘন্টার ট্রানজিটে বসে থাকতে হবে। এটাই ছিল বাহরাইন এয়ারপোর্ট। 22 নম্বরে বসেছিলাম, 22 নম্বর ট্রানজিটে। এখান থেকে আমাদের ফ্লাইট ছিল হচ্ছে 10:45 আমি তো একদম সিম্পল একটা বোরখা পরেছিলাম, কেননা বাচ্চাকে নিয়ে অন্য সব বোরখা পরে একদমই সামলাতে পারবো না। আমার সোনা পাখিটা আবার ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে নিয়ে আমাকে পুরো জার্নিটা করতে হয়েছে। আর একটা কথা না বললেই নয়, এই যে এই বাংলাদেশি ভাইয়াটা আমাকে অনেক বেশি পরিমাণে হেল্প করেছে, যা বলার বাহিরে। এই ব্যাগটা টেনে টেনে সে সম্পূর্ণ রাস্তায় নিয়েছে, মানে যতক্ষণ পর্যন্ত আর কি টানা লাগছে ততক্ষণ পর্যন্ত। ব্যাগটা টেনে নিয়ে যেতে পারলেও আমার জন্য টানাটাও কষ্ট করছিল, কেননা আমার হ্যান্ড ব্যাগটাও মোটামুটি ওজন ছিল আর সাথে তো বাচ্চা ছিলই। তো আমরা বিমানে উঠে গেছি আর দেখতেছিলাম যে লোকেশনে কোন পর্যন্ত আছি, কোথায় থেকে কোথায় পর্যন্ত যেতে হবে আর কতটুকু সময় লাগবে, এগুলোই দেখতেছিলাম বসে বসে। আর আমার বেবি তো ঘুমিয়েছিল। তো বিমান তো ছেড়ে দিয়েছে আর আমরা এখন চলে যাব ডিরেক্টলি ঢাকায়। আর বিমান এক মুহূর্তে কতটুকু উপরে উঠে পড়ে দেখেন, যে এই যে মাত্র দেখা যাচ্ছিল নিচের অংশটা, কিন্তু এখন আর বোঝাই যাচ্ছে না। বিমানটা এখন সাগরের উপর দিয়ে যাবে, এই তো দেখা যাচ্ছিল হালকা হালকা সাগরটা। এটা হচ্ছে আরব সাগর, এই সাগরটাই সম্ভবত অনেক বেশি বড় আর এটা পার হইতে দেখবেন অনেক সময় লাগবে। তো যাই হোক, এই মুহূর্তে আমাদের খাবারও চলে আসছে, এখন খেয়ে নিব। আর প্রচন্ড পরিমাণে খিদেও পেয়েছিল আমার, আনুমানিক 12টা বাজে তখন। আর খাবারটা দেখতে মোটামুটি সুন্দর লাগতেছিল। সৌদি আরব যাওয়ার সময় দিয়েছিল হচ্ছে ফিশ আর সাথে ছিল বিফ, কিন্তু ওই খাবারটা আমার কাছে একদমই ভালো লাগে নাই, সেই পক্ষে এই খাবারটা মোটামুটি চলে। আর এখানে ফিশ ছিল না, চিকেন অ্যান্ড বিফ দুইটার মধ্যে একটা নিতে হবে। তো আমি চিকেন নিয়েছিলাম। চিকেনটা দেখে ভেবেছিলাম যে তেমন একটা ভালো লাগবে না, কিন্তু খিদে পেয়েছিল অনেক, যে কারণে সবকিছুই মোটামুটি ভালোই লেগেছিল। আর খিদে পেলে তো সবই ভালো লাগে, তাই না বলেন? মটরশুটির একটা সবজি ছিল, যেটা তেমন একটা ভালো লাগে নাই, কিন্তু কি আর করার, তাও খেতে হবে। আমি যখন খাচ্ছিলাম আমার আম্মুজান তখন ঘুমাচ্ছিল। তো আমার খাওয়া দাওয়া শেষ, কিন্তু এখন পর্যন্ত আমরা আরব সাগরের উপরেই ছিলাম। বিশাল বড় সমুদ্র, যার কোনো সীমানা নাই। তো অবশেষে আমরা সমুদ্র পার হয়ে গেছি, এখন মোটামুটি মাঠে দেখা যাচ্ছিল। এটা কোন পর্যন্ত আসছে জানি না, আমরা সাগর পার হয়ে গেছিলাম তখন। এই তো আমার নোরা সোনামণি উঠে গেছে, উঠে সে বসে বসে চিপস খাচ্ছিল। আর আমি জিজ্ঞেস করতেছিলাম যে আম্মু, তোমার কি বাবার জন্য একটু খারাপ লাগে না? সে তো আর কিছুই বোঝে না, সে তো তার মতোই, যদি বুঝতে পারতো তাহলে তা কান্নাকাটি করতো। আরেকটা বিষয় আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে আমার পাশের 2টা সিটে একদম পুরোপুরি খালি ছিল। আমার সাথে বাচ্চা ছিল, যে কারণে এই সিটগুলো খালি থাকায় বিমানবালা আমাকে এই সিটে বসাইছে। যেটা আমার সিট ছিল সেটা আরেকজনকে দিয়ে দিয়েছে, তবে মাঝখানে আমাকে আরেকটা সিটে বসাইছিল, কিন্তু সেখানে 2জন কাপলের সিট ছিল আর তারা দিতে চাচ্ছিল না, বলতেছিল যে বাচ্চার সাথে বসতে পারবে না, যে কারণে বিমানবালা ওদের সাথেও তর্ক করেছে, তর্ক করে আমাকে এই 3টা সিট দিছে। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমার জন্য, তাহলে বাচ্চা নিয়ে এইভাবে অনেক বেশি কষ্ট হয়ে যায়। যাওয়ার সময় আমার অনেক বেশি কষ্ট হয়েছিল, তবে আসার সময় এতটাও কষ্ট হয়েছিল না, শুধুমাত্র সিট পাওয়ার জন্য। তো কিছুক্ষণ বসে থাকার পর আমাকে একটা কফি দিয়ে যায়, মানে আমি অর্ডার করি কফিটা, কারণ আমার বারবার অনেক বেশি পানি চেষ্টা পাচ্ছিল। আর শীতকাল
শীতকালীন সময়ে ঠান্ডা পানি খাওয়া এতটাও ভালো না, আর বিমানের পানিগুলো অনেক বেশি ঠান্ডা ছিল, যে কারণে আমি পানির সাথে কফি অর্ডার করেছি। আমার মেয়েও খাইতে চাইতেছিল, যে কারণে আমার হাতটা বারবার টেনে নিয়ে যাচ্ছে, মানে সেও কফি খাবে, কিন্তু সে তো অনেক ছোট এখনো, যে কারণে তাকে কফি দেওয়া যাবে না। আমি তার জন্য আলাদা করে পানি নিয়ে আসছিলাম, দুধ নিয়ে আসছিলাম, সেগুলোই তাকে খাইয়ে দিয়েছি। আর সাথে কেক ছিল, সেগুলো দিছি খাওয়ার জন্য, কিন্তু সেগুলো খায় নাই, শুধুমাত্র মুখে নিয়ে নিয়ে ফেলে দিছে। আস্তে আস্তে সূর্যটাও ডুবে যাচ্ছে, দেখেন কি সুন্দর একটা কালার ধারণ করেছে সূর্যটা। সূর্যের এই হলুদ রশ্মিটা বিমানের গায়েও এসে পড়তেছিল, আর আমি দেখছিলাম। আম্মু জান সিটে বসে বিরক্ত করতেছিল, যে কারণে কুলে নিছি, কুলেও এরকমই করতেছিল। আর সে সিট বেল্ট পরা ছিল, কেননা এখনই বিমান ল্যান্ড করবে। দেশে যাচ্ছি, সেই কারণে মনটা মোটামুটি ভালোই হয়ে গিয়েছিল তখন। তো কিছুক্ষণের মধ্যে এখন আমরা নিচে নেমে যাব। এই তো হালকা হালকা দেখা যাচ্ছিল ঢাকা সিটিটা, তবে একটু পরেই দেখা যাবে একদম সবটা, পুরোটা সুন্দরভাবে দেখা যাবে। এই তো এখন একদম স্পষ্ট সবকিছু দেখা যাচ্ছে, রাস্তাঘাট সবকিছুই দেখা যাচ্ছে সুন্দরভাবে। এই তো আমরা নিচে নেমে গেছি, এখন আমরা হেঁটে যাচ্ছি। আর বিদেশে কোনো কিছুরই লাইন থাকে না, কিন্তু বাংলাদেশে সবকিছুরই লাইন অনেক লম্বা লম্বা থাকে। তো আমরা এখন হেঁটে যাচ্ছি হচ্ছে ইমিগ্রেশনের দিকে। বাঙালি ভাইয়াটাই আমার ব্যাগটা টেনে নিয়ে যাচ্ছিল, আর আমি মেয়েকে নিয়ে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, সাথে আমার আরেকটা হ্যান্ড ব্যাগ ছিল। দেখেন ইমিগ্রেশনে কত লম্বা একটা লাইন, তো এই লাইনটা ক্রস করে আমাদেরকে যেতে হবে। তো এই তো আমাদের ব্যাগ চলে আসতেছে, এখন ব্যাগগুলো পেয়ে গেলে আমরা চলে যাব, কিন্তু ব্যাগ আসতে অনেক বেশি লেট করতেছিল। সম্ভবত আমি আসার আগেই ব্যাগগুলো চলে গিয়েছিল সামনের দিকে, যে কারণে আমি খুঁজে পাচ্ছিলাম না। তো হঠাৎ করে এটা বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার পর ভাবলাম যে কি রে, আমার জিনিসগুলো তো পায় নাই, সেটা কোথায় আছে। তো সামনের দিকে গিয়ে দেখি যে পড়ে আছে ওইখানে, ওখান থেকে সবগুলো নিলাম, নিয়ে হচ্ছে আমি চলে আসলাম বাহিরে। আর আমাদেরকে নেওয়ার জন্য আমার আব্বু আর ননদের হাজবেন্ড আসছিল, আর বাহিরে অনেক বেশি জ্যাম ছিল, যে কারণে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসতে অনেক লেট হচ্ছিল। তো আমরা দাঁড়িয়েছিলাম সেখানে। তো গাড়ি চলে আসছে, এখন আমাদের জিনিসগুলোকে গাড়িতে উঠিয়ে নিব। তো সবকিছু কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। এই এয়ারপোর্টে নিশ্চয়ই কোনো একদিন আসতে হবে, সেটা কবে তা জানি না। লাস্ট বিমানে কিছু খেয়েছিলাম, তো আর কিছু খাওয়া হয় নাই, কারণ আমরা একটু মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমেছি হোটেলে কিছু খাওয়ার উদ্দেশ্যে। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।